কেমন আছে সবাই? আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। তোমাদের আবারও স্বাগতম আমাদের ldb.com এ। এই ভিডিওতে আমরা দেখব যে এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করা হয় বা কীভাবে আমরা একটাকে ডেবিট একটাকে ক্রেডিট করব। তো বুঝতেই পারতেছো, আমরা সারা জীবনে আমাদের হোল লাইফে আমরা অ্যাকাউন্টিং নিয়ে যা কাজ করব সবগুলি হলো জাবেদা বা যাকে ইংলিশে বলা হয় জার্নাল। আর জার্নাল মানে কি? ডেবিট এবং ক্রেডিট। তো অ্যাকাউন্টিং মানেই কিন্তু ডেবিট এবং ক্রেডিট। তো যে এর ডেবিট ক্রেডিট নির্ণয়ে ভালো থাকবে, এক্সপার্ট থাকবে, সাউন্ড থাকবে, সেই কিন্তু অ্যাকাউন্টিংয়ে সবচেয়ে বেশি মার্ক পাবে। আমাদের পুরো অ্যাকাউন্টিং হলো ডেবিট ক্রেডিটের উপরে। আর সেই ইম্পর্টেন্ট জিনিসটা এখন আমরা দেখব যে কিভাবে ডেবিট ক্রেডিট বের করা হয়। তো দেখো, একেবারে সিম্পল একটা জিনিস আমরা সিম্পলি বুঝতে পারি। অনেকে এটাকে না বোঝার কারণে অনেক জটিল কঠিন বানিয়ে ফেলে, আসলে ঠিক তা না। তো এই ভিডিওটা দেখার আগে তোমরা যদি ভালো করে বুঝতে চাও তাহলে এর আগের ভিডিওতে চলে যাবে। সেখানে আমি দেখিয়েছি কিভাবে হিসাবে শ্রেণীবিভাগ আধুনিক পদ্ধতিতে করা ছিল। কয় ভাগে ছিল? 5 ভাগ: সম্পত্তি, আয়, ব্যয়, দায় এবং মালিকানা সত্ত্ব। তো দেখো, সেখান থেকেই আমরা এখানে চলে আসছি। এখানে আমরা কি শিখবো? যে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করা হয়। খুব ভালো করে দেখো, আমাদের হিসাব কত ধরনের? 5 ধরনের। আমরা তাই 5 ধরনের হিসাব তাই 5টা ঘরে লিখে দিব। ভালো করে কিন্তু দেখতে হবে। দেখো, আমরা প্রথম ঘরে লিখে দিব। তোমরা আমার মতো খাতায় দাগ কাটো, আমার সাথে সাথে করো। এখানে আমরা লিখবো যে কোন ঘরে কি থাকবে সেটা নাম। আর এখানে হবে 5টা, তাহলে 1, দেখো এখানে হবে আমাদের হিসাবের নাম, তারপর হবে স্বাভাবিক জের, তারপর হবে বাড়লে কি হয়, তারপর হবে কমলে কি হয়। আমি আবার বলে দিই যে যারা আমার এই শুধু বক্সটা মনে রাখতে পারবে, তোমরা, আমি শিওর যে তোমাদের এমসিকিউতে যেই 30 মার্ক আছে তার মধ্যে মিনিমাম 5 মার্ক তোমরা হুবহু কমন পাবে, কোনো না কোনোভাবে এটার সাথে রিলেটেড। আর রিটেনে তোমাদের যে ম্যাথগুলো আছে তার ম্যাক্সিমামগুলোই এর সাথে রিলেটেড। আর অ্যাডমিশন টেস্টের জন্য এটা হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। দেখো, এখানে লিখবো আমরা হিসাবের নাম। আমি আবার বলি, আমার সাথে সাথে তোমরা এই বক্সটাও খাতায় করো। তো হিসাব কত ধরনের আমি এর আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে হিসাবে শ্রেণীবিভাগ করতে হয় আধুনিক পদ্ধতিতে। দেখো, প্রথমে হলো সম্পত্তি, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। এই ছিল আমাদের হিসাবে শ্রেণীবিভাগ। তো দেখো, এত বড় একটা বক্স মনে রাখা খুবই টাফ। তো আমরা একটু ইজিলি মনে রাখতে পারি কিভাবে, যে আমরা যারা কমার্স থেকে মানে বিজনেস স্টাডিজ ব্যাকগ্রাউন্ডের আমরা যারা আমাদের এসএসসিতে অ্যাকাউন্টিং ছিল তারা অবশ্যই জানো যে রেওয়া মিল করতে গেলে কোনগুলো ডেবিট ক্রেডিট হয়। তাহলে বলো দেখি তোমরা কোনগুলো ডেবিট ক্রেডিট হয়। দেখো, আমাদের সম্পত্তি হবে ডেবিট, আর ব্যয় হবে ডেবিট। তো এটা হলো আমাদের স্বাভাবিক জের। তো স্বাভাবিক জেরটা আমি কিভাবে নিলাম? স্বাভাবিক জের হলো রেওয়া মিলে আমরা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট করতাম। দেখো, তাহলে সম্পত্তি এবং ব্যয়গুলো করতাম ডেবিট, আর বাকি সবগুলো করব ক্রেডিট। আয় ক্রেডিট, দায় ক্রেডিট, মালিকানা সত্ত্ব ক্রেডিট। এবার দেখো, এখানে হবে এই হিসাবগুলো বাড়লে কি হবে। এখানে কিন্তু মনে রাখতে হবে। আমার মনে আছে আমি যখন আমার ক্লাস 9-এ যখন জাবেদা করি তখন আমি ঠিক এভাবে করতাম যে ধরো পণ্য ক্রয় করা হলো, তো পণ্য ক্রয় করা হলো, দুইটা হিসাব জড়িত। একটা হলো পণ্য আসলো, তার মানে মজুদ ডেবিট, আর নগদ গেল, নগদ ক্রেডিট। আচ্ছা, মজুদ ডেবিট তোমরা হয়তো ভাবতেছো ক্রয় ডেবিট, তাই না? আচ্ছা, তোমাদেরটাই ধরলাম যে ক্রয় ডেবিট। মজুদ ডেবিট হয়, আমরা পরে দেখবো। তো ক্রয় ডেবিট আর নগদ ক্রেডিট। তাহলে ক্রয় কোন ধরনের হিসাব? ব্যয় হিসাব। ক্রয় ডেবিট হয়েছে। আচ্ছা দেখি, ক্রয় ডেবিট হওয়া মানে কি? বাড়ছে।
এইভাবে আমি বের করতাম। বা ক্রয় ডেবিট হলে ক্রয় ব্যয় ব্যয় বাড়লে কি হবে, এখানে দেখতাম লেখা আছে ডেবিট, তার মানে ক্রয় হিসাব ডেবিট। আমার এখনো মনে আছে, আমি ঠিক ওইভাবে কিছু জাবেদা শিখছি। আচ্ছা, তো স্বাভাবিক জের যা হবে বাড়লে ঠিক তাই হবে। যেমন সম্পত্তির স্বাভাবিক জের ডেবিট, সম্পত্তি বাড়লে হবে ডেবিট। আয়ের স্বাভাবিক জের ক্রেডিট, আয় বাড়লে হবে ক্রেডিট। ব্যয়ের স্বাভাবিক জের ডেবিট, ব্যয় বাড়লে ডেবিট। দায়ের স্বাভাবিক জের ক্রেডিট, দায় বাড়লে ক্রেডিট। মালিকানা সত্ত্বের স্বাভাবিক জের ক্রেডিট, তাহলে মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট। এগুলো ছিল আমাদের হিসাবগুলোর কোনগুলো বাড়লে কি হয়। আমরা কিভাবে দেখলাম যে স্বাভাবিক জের যা থাকবে বাড়লে ঠিক তাই হবে। এবার বুঝতেই পারছো, এখানে বাড়লে এখানে বলবো কমলে। তাহলে সম্পত্তি বাড়লে যদি ডেবিট হয়, কমলে ঠিক অপোজিটটা হবে, কমলে হবে ক্রেডিট। আয় বাড়লে যদি ক্রেডিট হয়, কমলে হবে ডেবিট। ব্যয় বাড়লে যদি ডেবিট হয়, কমলে হবে ক্রেডিট। দায় বাড়লে যদি দেখো ক্রেডিট হয়, তাহলে কমলে হবে ডেবিট। মালিকানা সত্ত্ব যদি বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট। একটু ভালো করে ভিডিওটা এই যেই আমাদের হোয়াইট বোর্ডে যে লেখাগুলো আছে, বক্সটা একটু ভালো করে দেখে নাও। দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই তোমরা একটু ভালো করে মুখস্থ করো। আমি এভাবে জিজ্ঞাসা করব যে দেখো, সম্পত্তি বাড়লে কি হয়, ডেবিট। আচ্ছা, তোমরা আমার আগে বলতে চেষ্টা করো। আবার দায় কমলে কি হয়, দেখো দায় কমলে ডেবিট। মালিকানা সত্ত্ব বাড়লে কি হয়, ক্রেডিট। আয় কমলে কি হবে, দেখো ডেবিট। আচ্ছা, সম্পত্তির স্বাভাবিক জের কি, ডেবিট। মালিকানা সত্ত্ব বাড়লে কি হবে, ক্রেডিট। হ্যাঁ, তো এইভাবে তোমরা একজন অন্যজনকে ধরবে, তাহলে আর এটা কখনোই ভুলে যাবে না। তো যে এটা পারো, আমার মনে হয় না তার কোনো জাবেদায় কখনো ডেবিট ক্রেডিট বের করতে কোনো প্রবলেম হবে। আচ্ছা, এটা হলো আমাদের ডেবিট ক্রেডিট বের করার ফর্মুলা, বা একবার কি বলে, এটাকে কিন্তু স্বর্ণসূত্র বলা হয়। আচ্ছা, তাহলে এখন আমরা কয়েকটা এক্সাম্পল দেখব, আর তার আগে আমি একটু আলোচনা করব যে বিপরীত হিসাবগুলো কি। এই বিপরীত হিসাবগুলো তোমাদের এমসিকিউতে আসবে। দেখো, তাহলে এটা কিন্তু আমি মুছে দিচ্ছি। দেখো, এটা কিন্তু মুছে দিচ্ছি। আমার মনে হয় যে আমরা অ্যাকাউন্টিংয়ে যতগুলো ভিডিও করবো তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিও হলো এইটা, কারণ এখানে আমরা ডেবিট ক্রেডিট কীভাবে নির্ণয় করতে সেটা দেখিয়েছি। দেখো, এবার আমরা দেখব যে বিপরীত হিসাবগুলো কি। দেখো, বিপরীত হিসাব কি, বিপরীত হিসাবে আরেকটা নাম হলো প্রতি হিসাব। এগুলো কি, যে হিসাব সংশ্লিষ্ট ওই হিসাবকে কমিয়ে দেয় তাকে বিপরীত বা প্রতি হিসাব বলে। তো এই ডেফিনিশন পরে আমরা কিছুই বুঝলাম না। আমরা জানি আমাদের হিসাব হলো 5 ধরনের: সম্পত্তি, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। তো এই 5টার সাথেই কিন্তু 5টার বিপরীত হিসাব রয়েছে। যেমন দেখো, আমি যদি বলি বিপরীত সম্পত্তি হিসাব, তাহলে বিপরীত সম্পত্তি হিসাব কি, যে হিসাব সংশ্লিষ্ট সম্পত্তিকে কমিয়ে দেয়, যে হিসাব
সংশ্লিষ্ট সম্পত্তিকে কমিয়ে দেয়। আচ্ছা, তাহলে যে হিসাব সংশ্লিষ্ট সম্পত্তিকে কমিয়ে দেয়, কোনগুলো আছে যেগুলো সংশ্লিষ্ট সম্পত্তি কমিয়ে দিতে পারে, সেগুলি হবে আমাদের বিপরীত বা প্রতি সম্পত্তি হিসাব। যেমন দেখো, আমরা একটা এক্সাম্পল দিব, অবচয় সঞ্চিতি হিসাব। আমরা কিন্তু উদ্ধৃত পত্রে এভাবে লিখি যে সম্পত্তি 10,000 বিয়োগ অবচয় বা পুঞ্জীভূত অবচয় 2,000 সমান সমান দেখাই 8,000। তাহলে অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় একই কথা। আচ্ছা, আরো হলো কুঋণ সঞ্চিতি, দেনাদারের বাট্রা সঞ্চিতি। তাহলে দেখো, আমাদের এই পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি স্থায়ী সম্পত্তিকে কমিয়ে দেয়। কুঋণ সঞ্চিতি বা দেনাদার বাট্রা সঞ্চিতি কিন্তু আমাদের দেনাদারকে বা প্রাপ্য হিসাব নামে যে সম্পত্তি আছে সেগুলিকে কমিয়ে দেয়। তাহলে দেখলাম যে এগুলোর সবগুলোই কোনো না কোনো সম্পত্তিকে কমিয়ে দেয়, আর সেজন্যই এগুলো হলো বিপরীত সম্পত্তি হিসাব। আচ্ছা, তো এই হয়ে গেল আমাদের বিপরীত সম্পত্তি হিসাব। এরপর আমরা দেখব বিপরীত আয় হিসাব। যে হিসাব সংশ্লিষ্ট আয়কে কমিয়ে দেয়। আচ্ছা, সেগুলোকে নাকি বিপরীত বা প্রতি আয় হিসাব বলা হয়। তাহলে এমন কি হিসাব আছে যেগুলো আয়কে কমিয়ে দেয়? যেমন দেখো, বিক্রয় ফেরত, বিক্রয় বাট্রা হিসাব। এগুলো কি করে? যেমন বিক্রয় ফেরত বিক্রয়কে কমিয়ে দেয়। আচ্ছা, বিক্রয় বাট্রা বিক্রয়কে কমিয়ে দেয়। এগুলো হলো বিপরীত বা প্রতি আয় হিসাব। এবার দেখো আমাদের বিপরীত বা প্রতি ব্যয় হিসাব, সেগুলো কেমন হবে? ঠিক একই ডেফিনেশন। আমরা লিখব যে বিপরীত ব্যয় হিসাব, যে হিসাব সংশ্লিষ্ট ব্যয়কে কমিয়ে দেয় তাকে বিপরীত বা প্রতি ব্যয় হিসাব বলা হয়। হ্যাঁ, কি লিখলাম? যে হিসাব সংশ্লিষ্ট ব্যয়কে কমিয়ে দেয় তাকে বিপরীত বা প্রতি ব্যয় হিসাব বলে। তাহলে এমন কি হিসাব আছে যেগুলো ব্যয়কে কমিয়ে দেয়? হ্যাঁ, অবশ্যই আছে। দেখো, আমরা লিখতে পারি ক্রয় ফেরত হিসাব, ক্রয় বাট্রা হিসাব। এগুলো হলো বিপরীত বা প্রতি ব্যয় হিসাব। আচ্ছা, তাহলে দেখো আমাদের দায়, এবার চলে যায় বিপরীত বা প্রতি দায় হিসাব। তাহলে কোনগুলো বিপরীত বা প্রতি দায় হিসাব হবে বলো দেখি? যে হিসাব সংশ্লিষ্ট দায়কে কমিয়ে দেয় সেগুলো কেমন? তাহলে কয়েকটা দায়ের নাম বলি। যেমন ধরো পাওনাদার, পাওনাদারকে কমিয়ে দিবি কে? পাওনাদারের বাট্রা সঞ্চিতি হিসাব। পাওনাদারের বাট্রা সঞ্চিতি হিসাব পাওনাদারকে কমিয়ে দিবে, তাই এগুলো হলো বিপরীত বা প্রতি দায় হিসাব। এবার বিপরীত বা প্রতি মালিকানা সত্ত্ব হিসাব আমরা চলে যাই। দেখো, বিপরীত বা প্রতি মালিকানা সত্ত্ব আমি একটু শর্ট করে লিখলাম। হ্যাঁ, যে হিসাব সংশ্লিষ্ট মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয় তাকে বিপরীত বা প্রতি মালিকানা সত্ত্ব হিসাব বলে। যেমন দেখো, উত্তোলন হিসাব। তাহলে দেখো যে হিসাব সংশ্লিষ্ট মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয় তাকে বিপরীত প্রতি মালিকানা সত্ত্ব হিসাব বলে। তাহলে আমরা শিখে ফেললাম যে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হয়।
তারপর বিপরীত সম্পত্তি কাকে বলে, বিপরীত হিসাব বা প্রতিহিসাব কাকে বলে, বিপরীত বা প্রতিহিসাব কত প্রকার কি কি এবং সেগুলো প্রত্যেকটি ডেফিনেশন এবং এক্সাম্পল সহ। তো এইবার আমরা একটা ইন্টারেস্টিং বিষয় শিখব। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্ত আমরা এই যে বললাম যে বিষয়টা ওটা পরে ভিডিওতে দেখবো আমরা, যে কিভাবে আমাদের হিসাবের একটাকে লেনদেন বলা হয় এক ভিত্তিতে, আরেক ভিত্তিতে লেনদেন বলা হয় না। তাহলে দেখো আজকে তোমরা এই ভিডিওটা আবারও দেখবে, বারবার এই ভিডিওটা দেখবে। আমি বলি যারা অ্যাকাউন্টিংয়ে বা হিসাব বিজ্ঞানে দুর্বল, যারা একটু উইক, তারা এই ভিডিওটা বারবার দেখবে। এখানে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক দেখিয়েছি, সেটা হলো কীভাবে ডেবিট ক্রেডিট বের করতে হয়। তাহলে সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।